নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আর ভালো থাকার মন্ত্রে আমরা সবাই এক দল বেঁধে সারিবদ্ধভাবে ছুটছি। প্রত্যেকেই চাই আমরা সুস্থ থাকতে। আর এই সুস্থতার যে গোপন পদ্ধতি এবং গোপন জীবন, তার মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের প্রত্যেকটা জায়গায় প্রত্যেক নেচার। জ্যোতিষ জগতে অনেক জ্যোতিষী আছেন, অনেক জ্যোতিষী অনুষ্ঠান করে এবং ভালোও লাগে এবং সুন্দর লাগে। এক একজনের এক এক মত না, কিন্তু একটা জিনিসেরই বিভিন্ন রকমের মত পোষণ করা যায়, কিন্তু পদ্ধতি একটাই। যে সেই যে আমি বলি যে প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে, প্রত্যেকটি জন্মের ক্ষেত্রে যেমন একটি মাস নির্ধারণ থাকে, দিন নির্ধারণ থাকে, সময় নির্ধারণ থাকে, আর এই দিন মাস সময় নির্ধারণের এবং বছর নির্ধারণ থাকে, এইগুলোর মধ্যে সেই সময় সেই জায়গাটা দিয়ে যে নেচারের পদ্ধতি, তাতে মানুষ জন্মগ্রহণ করে। আর জন্মগ্রহণ যখন করে, মানুষের সেই জিনিসগুলো তার মধ্যে প্লে করতে থাকে, খেলা করতে থাকে। মানুষ তার সাথে আবদ্ধ হয়, পিতামাতার থেকে কিছুটা নিয়ে আসে, কিছুটা সে বাইরের থেকে সংগ্রহ করে। তারপরে কঠিন যুদ্ধে যখন নামে, কর্মজীবন, বিবাহিত জীবন, শিক্ষা জীবন, সমস্ত এক একটা ধাপ সে পেরোতে থাকে। এই পার করতে করতে মানুষ বার্ধক্যে পৌঁছায়। তারপরে যেখানে তার ঠিকানা, সবার ঠিকানা এক জায়গা, সেইখানে যায়। এই পৃথিবীতে মানুষ অনেক রকমের আছে এবং অনেক ভাষাভাষীর আছে, অনেক ধরনের আছে, নেচারের আছে, ব্যবহারের আছে। কেউ হাসিতে আছে, কেউ কান্নাতে আছে, কেউ দুঃখে আছে, কেউ সুখে আছে, কেউ আনন্দে আছে, কেউ গানে আছে, কেউ বাজনায় আছে, এবং কেউ গ্রহ নক্ষত্রের সবাই আবর্তনে আছে। এই পৃথিবীর মধ্যে সেই নেচারগুলো প্লে করে মানুষের জীবনের ক্ষেত্রে। আমি যেমন বলি যে 7টা গ্রহ, 2টো ছায়া গ্রহ, আর এই 7 আর 2 এর 9। আপনারা দেখবেন যে গানের সাথে আর এই জ্যোতিষের সাথে যে মিল, যে সপ্ত সুর, আপনি দেখবেন 7টা সুরকে 1000 সুর তৈরি করা হয়েছে। 7টাই সুর। আপনি যদি বলেন সা রে গা মা পা ধা নি, এই 7 সুরকে এবার ভেঙে অনেক সুর হচ্ছে, কিন্তু প্রাথমিক ওই সুর 7টা। সেরকম 7টা গ্রহ, 2টো ছায়া গ্রহ, রাহু এবং কেতু, যার কোথায় অবস্থান, কি অবস্থান, সেক্ষেত্রে মানুষের যথেষ্ট দ্বন্দ্ব আছে এবং যথেষ্ট রকম ভয়ের আবর্তনে মানুষকে রাখা হয়। কিন্তু রাহু জানে যোগাযোগ কারক গ্রহ, আমি বলি মাধ্যম, ব্রোকার, দালাল। সেই রাহুর 3টে নক্ষত্র বায়ু রাশিতে থাকে, মিথুন রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি, 6, 15, 24, আদ্রা, সাথী, শতভিসা, এবং তার অধিপতি বুধ, শুক্র, শনি। তাহলে যখন অধিপতি বুধ, শুক্র, শনি হয়, তাহলে শনি হচ্ছে প্রত্যেকটি গ্রহের মধ্যে একটি করে কারকতা দেওয়া থাকে এবং প্রত্যেকটি গ্রহের মধ্যে নেচার দেওয়া থাকে, এবং সেই নেচারের মধ্যে সেই জিনিসগুলো সামগ্রী, যেমন প্রত্যেক মানুষের নাম আছে। নাম ছাড়া তো মানুষ নেই, মানুষ বলে তো কেউ ডাকবে না, মানুষের একটা নাম আছে। পশু পাখি জীব জন্তু তাদের নাম আছে, আর মানুষের নাম থাকবে না? আজকে তো নামেই তো সবাই সবাইকে চেনে। সেই গ্রহদের ক্ষেত্রেও সেই মঙ্গল, শনি, বুধ, শুক্র, রবি গ্রহ নয়, নক্ষত্র। কাজে সেই জায়গাটায় প্রত্যেক ঘরগুলো যেমন আলাদা করা আছে, রবি চন্দ্র বাদে, যার একমাত্র একটি করে ঘর, কর্কট রাশি চন্দ্রের ঘর, সিংহ রাশি রবির ঘর, ঠিক তার 7ম ঘর 2টোই শনির ঘর। তাহলে কালপুরুষ চক্রে মানুষের বুধ হচ্ছে বালক অবস্থা। আমি বলি সবসময় বাল্য গ্রহ, ছোট গ্রহ, সূর্যের খুব কাছে থাকে এবং ম্যাক্সিমাম টাইমে বুধ দগ্ধ থাকে। এর মধ্যে অনেক রকম ব্যাখ্যা আছে, বকরি, মার্গি, এগুলো তো আছে।
তাহলে সেই জায়গাটা দিয়ে মানে যে কোনো জিনিসের রেট্রোগ্রেড মানে হচ্ছে গ্রহের 24 ঘন্টায় যা গতি থাকে সেই গতি কমিয়ে নিয়ে আসা, কমে যাওয়া। তাহলে কমে যাওয়াতে খারাপ কি ভালো সেটা নিয়ে দ্বন্দ্ব আছে। আমি বলি ভালো। যুক্তি আছে, প্রত্যেক কথার পিছনে যুক্তি থাকবে। জন্মকালীন যদি গ্রহ বক্রী থাকে এবং সেই প্ল্যানেট যদি বৃহৎ প্ল্যানেট হয়, শনি বৃহস্পতি হয়, তাহলে সেই শনি বৃহস্পতি যখন রেট্রোগ্রেড হবে সেই জাতক জাতিকার ক্ষেত্রে তখন কিন্তু ভালো সময় পড়বে। জন্মকালীন গ্রহ যদি মার্গী থাকে এবং আপৎকালীনের ক্ষেত্রে যদি বক্রী হয়ে যায় তখন সেই জাতক জাতিকার খারাপ সময় দেবে। কেন একটা জিনিস জানবেন যে প্রত্যেক কালপুরুষ চক্রে প্রত্যেক গ্রহের যেমন নেচার দেওয়া আছে, প্রত্যেক মঙ্গলের ঘর থেকে শুরু। তাহলে মঙ্গল হচ্ছে একটা লড়াকু গ্রহ, যে ভূমি কারক গ্রহ, যে মঙ্গল কারক গ্রহ, যে ভাতৃকারক গ্রহ এবং সমস্ত কিছুতে একটা মনের জোর কারক গ্রহ। তার ঘর সেই মেষ রাশির ঘর থেকে মঙ্গল শুরু হয় এবং কালপুরুষ চক্রে 1 নম্বর ঘর সেটা। এবং সেখানে নক্ষত্র আছে অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, 3টে নক্ষত্র, কেতু, শুক্র এবং রবির নক্ষত্র দিয়ে সেই ঘর শুরু। এবং সেই ঘরকে যদি আপনি ধরে রাখেন যে সেই ঘরটায় কার জন্ম লগ্ন আপনি, তাহলে সেই লগ্নের ক্ষেত্রে প্রত্যেক মানুষ জীবিকা নির্বাহের জন্য কর্ম করে এবং কর্মকারক গ্রহটি তখন হয়ে যায় কালপুরুষ চক্রের 10ম এবং 11 শনি। কেন রাখা হয়েছে শনিকে? কেননা যে কোনো কর্ম পরিশ্রমের মাধ্যমে করতে হয়, নিয়মানুবর্তিতার সঙ্গে করতে হয়, ডিসিপ্লিন যেটাকে বলা হয়, শৃঙ্খলা, সেই শনি থাকে 10ম ভাবে। কেননা শয়নে বিলাসে স্বপনে সুখে কর্ম হয় না, মানুষের জীবনও চলে না। শনির কঠোরতা চাই, বাস্তবতা চাই, কর্মের প্রখরতা চাই। সেই জায়গাটা শনিকে 10ম ভাবে দেখানো হয়েছে এবং 10ম ভাবে শনির মকর রাশির অধিপতি এবং সেই জায়গাটায় দেখবেন 3টে নক্ষত্র আছে, 21 নম্বর, 22 নম্বর, 23 নম্বর। তাহলে সেইখানে যে নক্ষত্রটা আছে, তাহলে উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, 3টে নক্ষত্র হচ্ছে রবির নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র এবং মঙ্গলের নক্ষত্র 10ম ঘরে রয়েছে। তাহলে রবির নক্ষত্র যদি থাকে, রবি নিজেই একটি নক্ষত্র এবং রবির থেকে সব গ্রহের সৃষ্টি। তাহলে রবি হচ্ছে, আমরা যেমন 10ম ঘরকে বলা হয় আকাশ, ব্রহ্মাণ্ড, বিশ্ব, সেই রবির নক্ষত্রে তোমাকে 10মে কর্মে পৌঁছাচ্ছে। তুমি যদি উচ্চশালী কর্ম করো তাহলে 21 নম্বর নক্ষত্রের উপর নির্ভরশালী। এবং তুমি যদি আবেগ, জল, ভ্রমণ, চরাচর, গ্রহণ, বিদেশ গমন, আগে তো জাহাজ, উড়োজাহাজ ছিল না, জাহাজে যেত, বিদেশে যেত, জলপথে যেত, 22 নম্বর নক্ষত্র আছে ওখানে, শ্রবণা নক্ষত্র। আর সেই কর্মকে এগিয়ে নেওয়ার জন্য ওই 10ম ঘরে একটা মঙ্গলের নক্ষত্র আছে, যেটার মধ্যে আপনাকে তৈরি করে দেবে কর্মের আগ্রহ, তেজ, ইচ্ছা, সাহস, বিক্রম, বলশালী। মঙ্গলের নক্ষত্র আছে 23 নম্বর, ধনিষ্ঠা, যার মধ্যে ধনে তৃষ্ট। তাহলে 21 থেকে সেই উচ্চ কর্ম, 22-এ সেই আবেগ মেশানো কর্মে যদি আবেগ না দেওয়া যায় কর্ম ভালো সম্পন্ন হয় না। তাহলে সেই শ্রবণা নক্ষত্র, 23-এ সেই ধনে তৃষ্ট, এই 3 নক্ষত্রের কর্মে শনি সন্তুষ্ট, যার জন্য 10ম ঘরটা শনির ঘর। এবং প্রত্যেকে ভয় পায় সেই গ্রহটাকে। কেন ভয় পায় আমি জানি না, এর পিছনে কোনো কারণ নেই। কঠোর বাস্তবকে সবাই ভয় পায়, কঠিন বাস্তবকে সবাই ভয় পায়। কারণ বাস্তবের সম্মুখীন হতে গেলে মানুষ সবসময় যেন কেমন মিয়ে পড়ে, কেমন যেন ঝিমিয়ে পড়ে। কেন বাস্তবতাকে সামনাসামনি করা, স্ট্রেট ফরওয়ার্ড হওয়া, সোজা কথা বলা, এইগুলো বলতে মানুষ ভয় পায়।
নিয়ম শৃঙ্খল ভাবে চলতে, অনিয়মটাই নিয়ম যেখানে হয়ে দাঁড়ায় সেখানে কিন্তু উচ্ছৃঙ্খলতা বাড়ে। সেই জায়গাটায় শনি বরদাস্ত করে না, এগুলো শনি তাকে শাসন করে, সেই জায়গাটা থেকে কর্মচ্যুত হয়। এবং সেই জায়গাটা ঠিক সপ্তম ঘর 180 ডিগ্রি দূরে, ঠিক কর্কটের ঘরে দেখবেন 7, 8, 9 পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা তিনটে নক্ষত্র আছে। তাহলে যদি আমি 3 নক্ষত্রের সাথে দাড়ি টানি বা সরল রেখা টানি, তাহলে সেই জায়গা থেকে আমার কি ভাষা বেরিয়ে আসে এবং কি চিন্তা বেরিয়ে আসে। দেখুন 7 নম্বর নক্ষত্র যেমন পুনর্বসু নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র, তাহলে সেই জ্ঞান প্রজ্ঞা সে নির্ভর করছে 21 নম্বরের উপরে। 8 নম্বর নক্ষত্র পুষ্যা, শনির নক্ষত্র, সে ডিসিপ্লিন, সে যোগী, সে কঠোর বাস্তব এবং কঠোরতার মধ্যে আবেগ লুকিয়ে থাকে। কেন প্রত্যেক মানুষের দুর্বলতা আছে, প্রত্যেকটি। পৃথিবী যদি 130 কোটির দেশ হয়, 130 আমাদের ভারতবর্ষ যদি 130 কোটির ভারতবর্ষ হয়, তার 130টা দুর্বলতা আছে, প্রত্যেক মানুষের আছে। আবেগ আছে, আবেগ দিয়ে লুকানো আছে সেটা। সেইটা 22 নম্বর শ্রবণা নক্ষত্রের মধ্যে আছে। সেই আবেগে যাতে কর্মচ্যুত না হয়, কর্মে যাতেই হয়, সেই ঠিক তার সোজাসুজি 8 নম্বর পুষ্যা নক্ষত্রকে রাখা আছে শনির কর্কট রাশিতে, তাকে কন্ট্রোল করার জন্য। এবং 23 নম্বর নক্ষত্র মঙ্গলের নক্ষত্র, সাহস, এগিয়ে যাওয়া, বিক্রম, কি দরকার লাগে, তো পাগলও এগিয়ে যেতে পারে, বুদ্ধি, সেই 9 নম্বর নক্ষত্রের সাথে। অশ্লেষা বুধের নক্ষত্র, জ্ঞান, বুদ্ধি। তাহলে এই যে 2 ঘরের সম্পর্ক, দুটোই চর রাশি, দুটোই চর রাশি। শক্তি পদার্থ, তাহলে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল পদার্থ। চর স্থির দ্বিস্বভাব, চর স্থির দ্বিস্বভাব, এটা শক্তি। দুইয়ের উৎপন্নে কেন্দ্রকোণের সমকোণ। আপনি দেখবেন প্রত্যেকটি, যেমন কালপুরুষের যেমন মেষ রাশির কথাটা বললাম, সেই মেষ রাশির জায়গাটা হচ্ছে মঙ্গলের ঘর। তার 5ম ঘরটা কিন্তু নেচারের দিক থেকে কিন্তু একই, পদার্থের দিক থেকে এক, কিন্তু অন্য দিক থেকে স্থির। সিংহ রাশি অগ্নি রাশি, মেষ রাশি অগ্নি রাশি, কিন্তু মেষ রাশি চর রাশি, সিংহ রাশি স্থির রাশি, কিন্তু অগ্নি রাশি। আবার 5th এর 9th যান, 5th এর 5th মেষের 9th যান, 9 নম্বরে যান ধনু রাশি, সে অগ্নি রাশি। পদার্থে এক, শক্তিতে আলাদা, দ্বিস্বভাব। তাহলে এই বস্তু পদার্থ যেগুলো যে মিলন সংঘর্ষ, এই জিনিসগুলো যদি আপনি না বুঝতে পারেন, না যদি তার ক্লারিফিকেশন দিতে পারেন, তাহলে কিন্তু কোনো জ্যোতিষ কোনো রকম ভাবে কাউকে সন্তুষ্ট করতে পারবে না। প্রত্যেকটি জিনিস কিন্তু আপনার তার মধ্যে দেওয়া আছে, আপনাকে বুঝতে হবে সেটা। তাহলে সবাই কি বলবে 5th 9th কানেকশন এবং 1 5 9 কানেকশনে ভালো আছে। তাহলে 1 মঙ্গল, 5 রবি, 9 বৃহস্পতি। তাহলে এই মঙ্গল, রবি, বৃহস্পতি কালপুরুষের মেষ রাশি, রবি, মঙ্গল, বৃহস্পতি নিশ্চয়ই 5ম নবমী বসে থাকবে না, তারা যে কোনো ভাবে 8মে বসে গেল, দ্বাদশে বসে গেল, ষষ্ঠে বসে গেল। তাহলে সেই ঘরগুলো আমার কি ভাব থাকে? দ্বাদশ হারাবার ঘর,
আইন কানুনের ঘর, ষষ্ঠ রিপুর ঘর, রোগের ঘর, অবসাদের ঘর, অষ্টম নিধন ঘর। তাহলে মেষ রাশির 1 নম্বরের জায়গায় যদি অষ্টম ঘরটা বৃশ্চিকের ঘর, মঙ্গলেরই ঘর, নিষ্ক্রিয় মঙ্গল, জলরাশি কিন্তু স্থির রাশি, জলরাশি স্থির রাশি। তাহলে সিংহ রাশিটা অগ্নি রাশি, স্থির রাশি। তাহলে সেই জায়গা থেকে সিংহের নেচার বৃশ্চিকের নেচার একটা দিকে খাপ খাচ্ছে, স্থিরের দিকে। বৃহস্পতি অগ্নি রাশি, খাপ খাচ্ছে, একটা দিকে নেচারে মিলছে, কিন্তু জলরাশিও না, স্থির রাশিও না, দ্বিস্বভাব, দ্বৈত স্বভাব। তাহলে সেই নেচারটাকে ভাগ করুন, সেই নেচারকে দেখুন। তাহলে সেই বৃহস্পতি ধনু, সিংহ আর মেষ একই নক্ষত্র আছে। মেষ রাশিতে যেমন 1, 2, 3, সিংহ রাশিতে 10, 11, 12 আর ধনু রাশিতে 19, 20, 21, একই নক্ষত্র। কেতু, শুক্র, রবি। সিংহ রাশিতে দেখুন কেতু, শুক্র, রবি। ধনু রাশিতে কেতু, শুক্র, রবি। তাহলে ধনু রাশি থেকে একাদশ ঘর শুক্রের ঘর, এবং ধনু রাশি থেকে যেরকম ষষ্ঠ শুক্রের ঘর বৃষ রাশি। তাহলে 6th হাউস বৃষ রাশির ঘর, 11th হাউস বৃষ রাশির, তুলা রাশির ঘর ধনু রাশি থেকে। মেষ রাশি থেকে 7th ঘর, 7 নম্বর ঘর। তাহলে 7 নম্বরের ভাব কি? বিবাহ, অংশীদার। বিবাহ মানে সেই বিবাহ সারা জীবন চলবে না, ভেঙেও যেতে পারে, মানে লাইফ পার্টনার বলা হয়, জীবন সাথী। সে ঠিক মতো চলবে কিনা। তাহলে সেইখানে যে 1, 2, 3 আর এখানে সপ্তম ভাবে রয়েছে 14, 15, 16, চিত্রা, সাথী, বিশাখা, 14, 15, 16। মঙ্গলের নক্ষত্র, রাহুর নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র। তাহলে 7th and 9th হাউস হচ্ছে মিথুন রাশির ঘর। সেখানে আছে 5, 6, 7। দেখুন 7th যে নক্ষত্র আছে, 7th and 9th হাউসে একই নক্ষত্র আছে, মঙ্গল, রাহু, বৃহস্পতি, মিথুন রাশিতে। তাহলে কালপুরুষের সেই মেষ লগ্নের 3য় ঘর সেটা, 7th হাউসে ভাগ্যের ঘর সেটা। তাহলে 3য় 9th হাউস, 3য় তো 9th হাউস থাকবে, কুম্ভের ঘর, কুম্ভ রাশির ঘর। মেষ রাশি থেকে একাদশ ঘর, শনির ঘর। তাহলে সে 9th হাউসের লাভ একাদশ থেকে উঠবে কিনা তার বিচার দরকার। বড় মজার জিনিস। এই জন্য বলি ভীষণ পাঠ, ভীষণ জ্ঞান এবং ভীষণ ভাবে সংগ্রহ করতে হয়। চলিত ভাষা দিয়ে জ্যোতিষ হয় না, আর চলিত কথায় জ্যোতিষ চলে না। প্রত্যেকের যে জিনিস, প্রত্যেকের চরিত্র যে গ্রহের মধ্যে লোকানো রয়েছে, মানুষের মধ্যে তা লোকানো আছে, সেটাকে বিস্তার লাভ করতে হবে, সেটাকে বোঝাতে হবে। সেই জায়গা থেকে তাকে একটা ভবিষ্যৎ বাণী করতে হবে। বাণী ঠিকবে বা বাণী থাকবে, চলবে, সেই জায়গাটায় কোনো রাস্তা নেই। তাহলে কি রাস্তা আছে? আপনি নির্ভর করবেন যে যদি কারুর মেষ লগ্ন হয়, মেষ লগ্ন দিয়ে এই জন্যই বোঝাচ্ছি যে কালপুরুষের ছক শুরু হয় মেষ থেকে, শেষ হয় মীন রাশিতে। 1 দিয়ে শুরু হয়, 27 দিয়ে শেষ হয়। 27 নম্বর নক্ষত্র রেবতী নক্ষত্র, বুধের নক্ষত্র, এবং রেবতী নক্ষত্র যে, এবং দ্বাদশ ঘরটি রেবতী নক্ষত্র, সেই পদতল,
পদপৃষ্ঠ, তার আগে আছে কি উত্তর ভাদ্রপদ শনির নক্ষত্র, তার আগে আছে পূর্ব ভাদ্রপদ বৃহস্পতির নক্ষত্র। তাহলে ঘরটা বৃহস্পতির। তাহলে দেখা যাচ্ছে যে বৃহস্পতি একমাত্র 25 নম্বর নক্ষত্রে শনি বৃহস্পতি যোগ হয়েছে। তাহলে বৃহস্পতি বড় গ্রহ, শনিও বড় গ্রহ। বৃহস্পতি ভীষণ জ্ঞানের কারক এবং কর্মের কারক হয়ে দাঁড়ায় শনির সংস্পর্শে আসলে। জ্যোতিষ ভাষায় তাকে চলতি ভাষায় বলা হয় গুরু শৌরী যোগ। তাহলে সেই জায়গাটা থেকে আপনি যদি কারোর বিবাহ সম্পর্কিত বিচার করতে যান, তাহলে দেখবেন যে আরো একটা জিনিস, যে সেইখানের মেষ লগ্নের সপ্তমপতি শুক্র, 7th হাউসের লর্ড শুক্র, সেই শুক্রর 9th হাউস বুধ, এবং সেই শুক্র থেকে তার 9th হাউস হচ্ছে একাদশ লগ্নের 11th। তাহলে 11th এর সপ্তম হচ্ছে তার কুম্ভ আর সিংহ। রবি লগ্ন থেকে পঞ্চম, রবির অবস্থান। প্রেম ভালোবাসার জোরালো ভাব কতটা আছে, 5th হাউসের জোর কতটা আছে, তবে তো 7th হাউসে বিয়ে হবে। বিয়ের পরে সেই ভাগ্যটা কিভাবে চলবে, 7th এর 9th মিথুন রাশির বুধের উপরে। কতটা সে প্রফিট তুলতে পারবে, মিথুনের 9th হাউস কুম্ভ রাশি শনির উপর। তাহলে এতগুলো নেচারের উপর ডিপেন্ড করছে একটা বিয়ে। কেন বিবাহ যখনই হয় সব সময় জানবেন যে লগ্নের বিপরীত গ্রহ থাকে। সে বিপরীত ঘরের দিক থেকে কোন জাতকের ক্ষেত্রে জাতিকা আসে, জাতিকার ক্ষেত্রে জাতক আসে অন্য একটি ঘর থেকে, যার সাথে যার কোনো সম্পর্ক থাকে না। গৃহের সম্পর্ক, আত্মীয়ের সম্পর্ক এগুলো থাকে না। আত্মীয়তা তৈরি করা হয়, ক্রিয়েট করা হয়। তাহলে তৈরি করা জিনিস ভেঙে যেতে পারে যদি জোর না থাকে। তাহলে কার উপর জোর নির্ভর করবে সেই বিবাহের, 7th এর 9th, 9th এর 9th এবং 9 থেকে তার 7th 5th লগ্নের 5th পঞ্চম। তাহলে সেই জায়গাটা থেকে 5th হাউসকে এই জন্যই বলা হয়, প্রত্যেকটা লগ্নের 5th হাউস 9th হাউসকে জোর কেন দেওয়া হয়, যে একই জিনিসের থেকে দুটো আলাদা আছে। লগ্নের মধ্যে দ্বিগুণ শক্তি, দ্বৈত গুণ শক্তি, একটা কেন্দ্র একটা কোণ। না জন্য কেন্দ্র কোণের সম্পর্ক নিয়ে লগ্ন। কেন্দ্র কোণগুলো লগ্ন থেকে 4th, 7ম, 10ম কেন্দ্র, লগ্ন কেন্দ্র। তাহলে 4টে কেন্দ্র, তাহলে কোন 3টে, লগ্ন, পঞ্চম, নবম। তাহলে 4টে 3টে 7টা চলে গেল, রইল কটা, 5টা। 5টা ঘর বাকি রইল, 12টা ঘর। তাহলে সেই 5টা ঘরের ভাব কি, 5টা ঘরের ভাব হচ্ছে বাকি রইল কে, দ্বিতীয়, তৃতীয়, বাকি রইল দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ, দ্বাদশ, অষ্টম। 5টা হলো 2, 3, 6, 8, 12, 5টা হয়ে গেল। তাহলে সেই 5টা ঘরের লর্ড, 5টা ঘরের অধিপতি যদি 1, 4, 5, 7, 9, 10 সম্পর্ক স্থাপন করে, তাহলে যে কোনো লগ্নের কেন্দ্র গৃহ, 4র্থ গৃহ, 7ম বিবাহ কেন্দ্র, 10ম কর্ম কেন্দ্র, নির্ভরশীল কার উপর, সেই গৃহর ভাব টিকবে কিনা পঞ্চমের উপরে। নবমের ভাব 10মে। যদি প্রথম ভাব যদি লগ্ন ভাব হয়, দ্বিতীয় ভাব সঞ্চয় ভাব,
তাহলে ভাগ্যের ভাব দশমে, নবম ভাগ্য পিতা, তার পিতার কর্ম, পিতার ভাগ্য দশমে নিবন্ধ, দশমে তার জাতকের কর্ম, সপ্তমে তার বিবাহ, অষ্টমে তার নাশ। দ্বিতীয় যদি সঞ্চয় হয়, দ্বিতীয়ের সপ্তম অষ্টম, লগ্ন থেকে অষ্টম, তাহলে সেখানে নাশ লুকিয়ে আছে। অষ্টমপতি কোথায় আছে? লগ্ন, চতুর্থ, সপ্তম, দশম, পঞ্চম, নবম লগ্ন কানেকশন করেছে তো, এবং যে কানেকশন করেছে সেই লগ্নের দ্বারা, নক্ষত্রের দ্বারা সেই সম্পর্ক স্থাপন করতে পেরেছে তো, সেই জায়গাটা থেকে সেই সম্পর্ক ঠিক করা হবে। এবং বর্তমান প্রজন্মে বর্তমান জায়গায় দশার উপর নির্ভরশীল, কোন দশা চলছে তার, লগ্ন সাপেক্ষে কোন দশা আছে, কোন ভাবের দশা চলছে। লম্বা লম্বা দশা কি আছে? রাহুর দশা 18 বছর, শনির দশা 19 বছর, শুক্রের দশা 20 বছর, বুধের দশা 17 বছর, বৃহস্পতির দশা 16 বছর। তাহলে 16, 17, 18, 19, 20 পরপর আছে, মাঝখানে 10 চন্দ্রের। তাহলে রাহু 18 গেল, তাহলে বাকি রইল কি? মঙ্গলের দশা কম। তার মানে যে মঙ্গলের আগে অ লিখলে অমঙ্গল হয়, সেই মঙ্গলের দশাটা খুব কম, অল্প। যদি কারোর 5 নম্বর নক্ষত্রে, 14 নম্বর নক্ষত্রে, 23 নম্বর নক্ষত্রে জন্ম হয়, তাহলে মঙ্গলের দশায় তার জন্ম। চন্দ্র যে নক্ষত্রে থাকে সেই দশায় জন্ম, তারপরের থেকে সব দশাগুলো ভোগ করতে থাকে। মঙ্গলের পরে রাহুর দশা আসে, তারপরে বৃহস্পতির দশা আছে, তারপরে শনির দশা আসে, তারপরে বুধের দশা আসে, তারপরে কেতুর দশা আছে, তারপরে শুক্রের দশা আসে। তাহলে এই যে বছরগুলো পার করতে 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 তার জীবনের শেষ দশায় গিয়ে অবতীর্ণ হয়। তাহলে প্রত্যেক গ্রহের ভাবের একটা করে জিনিস আছে। যেমন চন্দ্র 4র্থ ভাবের কারক, শুক্র 7ম ভাবের কারক, শনি, মঙ্গল, রবি 3য় ভাবের কারক, আবার 6ষ্ঠ ভাবের কারকও হয়। আবার রবি বিশেষ করে 10ম ভাবের কারক এবং শনিও 10ম ভাবের কারক। কিন্তু 3য়, 6ষ্ঠ, একাদশে এরা ভালো ফল দেয়। একাদশে এসে কেন ভালো ফল দেওয়ার চেষ্টা করে, তার পিছনে যুক্তি আছে। আপনি অলওয়েজ তার কারণ খুঁজবেন, কেন এই জায়গাটায় ভালো বলে, কেন এই জায়গাটায় ভালো বলছে। একটা স্কুলের মধ্যে সব ছেলেকে মধ্যে থেকে 3টে ছেলেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড ভালো বলছে কেন? তার মানে বিশেষ গুণ আছে, সবার থেকে সে ভালো, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, নাম্বার পেয়েছে। তাহলে সেই জায়গাটায় দাঁড়িয়ে যখন আপনি তাকে সেইভাবে দেখবেন, তাহলে একাদশকে কেন এত প্রভূত উচ্চ স্থান দেওয়া হয়েছে? কেন একাদশের 7ম, 5ম ভাব, 5th হাউস, যেখান থেকে লোকের বিকাশ ঘটে, সবকিছুর বিকাশ, উচ্চ শিক্ষার বিকাশ, প্রেম ভালোবাসার বিকাশ, গৃহের বিকাশ, অর্থের বিকাশ, মার সঙ্গে যে সম্পর্ক তার বিকাশ, গৃহের সঙ্গে একের অধিক গৃহ তার বিকাশ, বাহন একের অধিক বাহন তার বিকাশ। তাহলে সেই 5ম যদি ভালো থাকে তবে তো 11th ফল উঠবে। তার জন্য একাদশকে প্রভূত স্থান ভাবে আয় ভাব বলা হয়, লাভ স্থান বলা হয়। সেই জন্য একাদশকে এত উন্নত করা হয়েছে 5ম ভাবকে দেখে। 3য় হচ্ছে সহজ ভাব, ছোট ভাইয়ের ভাব। 3য় পরের ভাব, পরেরটার ভাব। 3য়, 7ম, 9ম ভাব। তাহলে 3য়ের সহজাত জিনিস ভাগ্যের কাছে কতটা সে
নত হবে, ভাগ্যের কাছে সে কতটা সে উঁচু হবে, সেটা নবমে নিবদ্ধ আছে। 9th হাউসে ভাগ্যভাব, পিতার ভাব। কেন? যে কোনো মানুষে পিতামাতার থেকে সৃষ্টি, যদি সে মানুষ হয় পিতামাতার থেকে সৃষ্টি, দুটো লোকের থেকে একজনের সৃষ্টি। তাহলে জীবন যুদ্ধে একজনকে দৌড়তে হচ্ছে, সেখানে পিতামাতা দৌড়চ্ছে না, ছোটবেলায় তাকে গাইডেন্স দিচ্ছে, সে প্রধান গুরুদেব, গুরু, সে প্রথম শিক্ষাটা দিচ্ছে শিশুকালে, সেই পিতামাতা রবিচন্দ্র। পিতৃকারক গ্রহ রবি, মাতৃকারক গ্রহ চন্দ্র। সেই রবিচন্দ্রের শিক্ষায় সমস্ত বালক, যে বুধ বালক গ্রহ বলা হয়, সেই শিক্ষায় অবতীর্ণ হয়ে তারপরে মঙ্গলের উপর সাহস নির্ভর করে তারপরে সে শুক্রের জায়গায় আবদ্ধ হয়। সপ্তম ভাব থেকে অন্যভাবে বিচার করা হয়, সমাজে অবতীর্ণ হয়, সামাজিক দিক থেকে কিছু শেখে। সে ঘরের থেকে প্রাথমিক শিখে, যেমন আমরা বলি প্রাথমিক বিদ্যালয়, তারপরে উচ্চ বিদ্যালয়, তারপরে মহাবিদ্যালয়, এইভাবে আমরা এগোতে থাকি, জীবনটা ওইভাবে এগোতে থাকে প্রত্যেকের ক্ষেত্রে। যার জন্যই পঞ্চমের সপ্তম একাদশকে এত প্রভূত উন্নতি দেওয়া হয়েছে এবং প্রভূত নাম করতে বলা হয়েছে প্রত্যেক জিনিসের থেকে। আমি বলছি না, এগুলো আমার লেখা না, হাজার হাজার বছর আগে যেগুলো লিখে রেখে গেছে তার থেকে উদ্ধার করা। উদ্ধার সবাই করতে নামে, কতটা কি পেয়েছে, কতটা কি সে উদ্ধার করেছে, তার ব্যবহারে, তার কর্মে, তার সেটা স্বীকৃতি লাভ করবে। সেই জায়গাটায় বিশাল ভাবে কোন রকম ভাবে জানানোর দরকার পড়ে না। বড় আলো জ্বললে আলোটার দিকে কেউ তাকায় না, যে আলো জায়গাটাকে আলোকিত করেছে সেই জায়গাটাকে দেখে। কেন? বড় আলোটার দিকে তাকালে চোখ ঝলসে যাবে। সূর্যের দিকে কেউ তাকিয়ে দেখে না যে সূর্য কতটা আলো দিচ্ছে, সূর্য যে পৃথিবীকে আলোকিত করেছে সেইটা দেখে, যে সূর্যের দ্বারা আলোকিত হয়েছে। জ্যোতিষ যে পড়েছে, যে শিখেছে, সে কতটা সে নিজের মধ্যে নিয়েছে, সেখান থেকে আলোকিত মানুষ বুঝবে, মানুষ বলবে। কাউকে তো বলা হয় না যে আমার কাছে আসুন, আমি সব করে দেব, আমি আপনার ভাগ্য তৈরি করে দেবো। আপনি ভাগ্য তৈরি করবেন? এত বড় ক্ষমতা কেউ পারে? আপনি যা নিয়ে এসছেন তাই পাবেন, কিন্তু নিয়ে এসছেন আটানা, পাচ্ছেন চারানা। চারানা কোথায় লুকিয়ে আছে সেটা বলতে পারে, পাবেন কিন্তু আটা নেই, ওর বেশি পাবেন না, কেউ বেশি পাইয়েও দিতে পারবে না। যদি সে বেশি পাইয়ে দেওয়ার কথা বলে, তাহলে জ্যোতিষ শাস্ত্রে সে ভুল শিখেছে। বেশির জন্য কেউ যায় না, রোগ সারাতেই যায়। আপনার শরীরে যখন কোনো রোগ বাসা বাঁধে, সেই রোগটা বেশি সারানো হয় না, কিন্তু রোগটাই সারানো হয়, কিন্তু সেই রোগ কি আবার ফিরে আসে না? আসে না। আপনার জীবনের প্রথম থেকে শেষ অবধির মধ্যে সেই রোগ আর আসে না? আসে, আবার সারানো হয়। সেরকম একবারই যদি কোনো মানুষকে কোনো জায়গা থেকে কোনোভাবে অবরুদ্ধ দ্বার থেকে ঠেলে দেওয়া হয়, সেই অবরুদ্ধ দ্বারের বাইরে যে আলোকিত স্থান আছে, সেই আলোকিত স্থানের মধ্যে গিয়ে তার যেন চোখ ঝলসে না যায়, সেই জায়গাটা দেখতে হবে তাই কতখানি আমি রক্ষা করব, কতখানি তাকে আমি সাথ দেব, সেই জায়গাটায়। যে জন্য প্রত্যেক গ্রহের ক্ষেত্রে, প্রত্যেক নক্ষত্রের ক্ষেত্রে, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে মাপ রয়েছে, মাপের বাইরে কেউ যেতে পারে না। প্রত্যেক রাশির যেমন 30 ডিগ্রি করে মাপ আছে, 30 ডিগ্রি করে 12টা রাশিতে 360 ডিগ্রি সার্কেলে করা আছে। প্রত্যেকটি নক্ষত্রে 13 ডিগ্রি 20 মিনিট মাপ আছে, এবং প্রত্যেক নক্ষত্রে তার মধ্যে 3 ডিগ্রি 20 মিনিট করে এক নক্ষত্রের ভাগ আছে। প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, চতুর্থ ভাগ, এই 4 ভাগে নক্ষত্রকে ভাগ করা আছে।
3 ডিগ্রি 20 মিনিট দিয়ে 4 দিয়ে গুণ করেন, দেখবেন 13 ডিগ্রি 20 মিনিট হবে। একটা নক্ষত্রের বিস্তৃত 13 ডিগ্রি 20 মিনিট, একটা রাশির বিস্তৃত 30 ডিগ্রি। কাজে সেই জায়গাটায় দাঁড়িয়ে যদি ঠিক আসল জায়গায় আসল শক্তি সঞ্চয় করতে হয়, তাহলে নেচারের থেকে করতে হয়। আপনি যদি আমাকে বলেন হাওয়া দেখান, আমি হাওয়া দেখাতে পারবো না। গান দেখান, গান কেউ দেখতে পায় না, গান শুনতে হয়, হাওয়া অনুভব করতে হয়, ভাগ্য দেখা যায় না। লোকটা যখন ভালো হতে থাকে সে নিজেই বুঝতে পারে, আপনিও বুঝতে পারবেন কতটাই পাওয়ার যোগ্যতা আছে যদি আপনি একদম সুন্দরভাবে সেটা বিচার করেন। এক একটা লগ্ন রাশির এক এক রকম নেচার থাকে। 3টে জলরাশি আছে, তার মধ্যে 3টে জলরাশির একদিক থেকে আলাদা, আর এক দিক থেকে যেটা নাকি জড় শক্তি বা জড় পদার্থ যেগুলো বললাম সেদিক থেকে আলাদা। যেমন কর্কট জলরাশি কিন্তু চর রাশি, বৃশ্চিক জলরাশি কিন্তু স্থির রাশি। তাহলে জলের স্থিরতা বৃশ্চিক রাশিতে আছে, জলের উন্মাদনা কিন্তু কর্কট রাশিতে আছে। কেন? চর রাশি। তাহলে জলের যে দ্বৈত উন্মাদনা, মানে এদিকে যাবে না ওদিকে যাবে, সমুদ্রের পাড়ে দাঁড়িয়েছেন তো, ঢেউয়ের কোনো কিছু বোঝা যায় না, সোজা আসবে না বাঁকা যাবে না, এদিকে যাবে, সেই মীন রাশি, সেই জলরাশি কিন্তু দ্বিস্বভাব রাশি। তাহলে দ্বৈত স্বভাবের রাশি, তার নেচার দেখাবে। কুম্ভ রাশি বায়ু রাশি, স্থির রাশি, তাহলে হাওয়ায় স্থিরতা আছে। তুলা রাশি বায়ু রাশি কিন্তু চর রাশি, হাওয়ার ঝঞ্ঝা আছে, উন্মাদনা আছে। সেই উন্মাদনা কিসে প্রকাশ পাবে সেইটা আপনাকে বার করতে হবে। মিথুন রাশি দ্বিস্বভাব রাশি কিন্তু বায়ু রাশি, তাহলে উন্মাদনা আছে। রাহু নক্ষত্র আছে, 3টে বায়ু রাশিতে রাহু নক্ষত্র আছে, 6, 15, 24, মিথুন তুলা কুম্ভ, 6, 15, 24, যেমন নাকি আদ্রা সাথী শতভিসা। আবার 3 রাশিতে বৃহস্পতির নক্ষত্র আছে, 7, 16, 25, 7 পুনর্বসু, 16 বিশাখা আর 25 পূর্ব ভাদ্রপদ। তাহলে সেই বৃহস্পতির নক্ষত্র আছে। কিন্তু বৃহস্পতির নক্ষত্র কিন্তু একটাই, কিন্তু সেইখান থেকে কিন্তু সেই কর্কট আর মিথুন রাশি নিয়ে দৌড়চ্ছে, একটাই কিন্তু তুলা আর বৃশ্চিক রাশি নিয়ে দৌড়চ্ছে, আর একটাই কিন্তু কুম্ভ এবং মীন রাশি নিয়ে দৌড়চ্ছে। তাহলে কুম্ভ এবং মীন রাশি শনি আর বৃহস্পতির যে এই যে দ্বৈত, মানে প্রথম আর দ্বিতীয়, কুম্ভ রাশি হচ্ছে শনির মূল ত্রিকোণ ঘর এবং শনির তুঙ্গস্থ বলবত্তার জায়গা তুলা রাশি, এবং নিচস্থ জায়গা মেষ রাশি, মানে বলবত্তা হারিয়েছে মেষ রাশিতে, এবং মঙ্গলের বলবত্তা মকর রাশি, এবং মঙ্গলের বলহীন জায়গা কর্কট রাশি। মকর রাশি ও চর রাশি, কর্কট রাশি ও চর রাশি, কিন্তু দুটো জিনিস এক, কিন্তু একটা হচ্ছে পৃথ্বী রাশি, একটা হচ্ছে জল রাশি। তাহলে জল পৃথ্বীর উপরে দাঁড়িয়ে আছে। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। তাহলে সেই মকর কর্কটের উপর নির্ভর করে। তাহলে বৃষ পৃথ্বী রাশি, বৃশ্চিক জল রাশি। তাহলে পৃথ্বী রাশি, বৃষ রাশি, বৃশ্চিক রাশি, সেটা নির্ভর করে। আর আপনি নির্ভর করুন সেই পাওয়ারের উপরে, যে সুপ্রিম পাওয়ার, সেই ঈশ্বর, গড, আল্লাহ, যেই হোক, সেই পাওয়ারকে সম্মান করুন, এবং সেই পাওয়ারকে সম্মান করে আপনি এগিয়ে চলুন আপনার জীবনের যে গাড়ি চালাচ্ছেন, সেই গাড়ি যেন না থামে। ভালো থাকুন, ভালো রাখুন, আবার দেখা হবে। নমস্কার।